মানুষের মর্যাদা যে মানুষের কাছে সবচেয়ে বড়, তার প্রমাণ আমাদের তরুণরা ৭১ সালের আগের তরুণরা দেখিয়েছে, আমাদের 2024-এর তরুণরা আবার দেখিয়েছে। অর্থনীতি $500 বিলিয়ন কাছাকাছি, সেটাও নানান কারিগরি করে হিসাব নিকেশের গন্ডগোল করে বড় দেখিয়েছে, কারণ তারা প্রচুর আন্তর্জাতিক জায়গা থেকে লোন করেছে। বিদেশ থেকে লোন করলে অর্থনীতির আকার আর লোনের পরিমাণের একটা ভারসাম্য রাখতে হবে। তো টাকা অর্থনীতি বড় করে দেখিলে লোনটাও বড় করা যায়, এই জন্য তারা অর্থনীতিটাকে বড় করে দেখিয়েছে। সেই বড় করা অর্থনীতিরও প্রায় অর্ধেক $238 বিলিয়ন এরা লুটে পুটে বিদেশে পাচার করে দিয়েছে। আমি বলছি না, কিন্তু ওই যে সরকার, বর্তমান অন্তর্বর্তী সরকার একটা শ্বেতপত্র কমিটি করেছে ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্যের নেতৃত্বে, এবং তারা হিসেব নিকেশ করে দেখিয়েছেন কি ভয়ঙ্কর লুটপাট হয়েছে। নিজের দেশের শাসকরা আজকে এই লুটেরাদেরকে চিনে নিতে হবে, কিন্তু এই লুটপাটের ধারাকে যদি আমরা বন্ধ করতে পারি, তাহলে আমরা আমাদের দেশের সমস্ত শিশুদের জন্য রাষ্ট্রের খাত থেকেই শিক্ষার ব্যবস্থা, মান সম্পন্ন শিক্ষার ব্যবস্থা, 12 ক্লাস পর্যন্ত প্রত্যেক শিশু, নারী পুরুষ যে কোনো লিঙ্গীয় পরিচয়, তাদের দায়িত্ব রাষ্ট্র নেবে, তাদের শিক্ষার ব্যবস্থা, তাদের কর্মসংস্থান যাতে হয় তার আয়োজন করবে, তারা যাতে খেলাধুলা অন্য যে কোনো সৃজনশীল কাজের জন্য উপযোগী হতে পারে সেই চেষ্টা করবে। তো এই কাজটা আমাদের আগামী দিনে করতে হবে, সেটা যাতে আমরা করতে পারি তার জন্য আমাদের ঐক্য দরকার। সেটাও বলছে আজকের দিনের তরুণ, ঠিক যেমন 1971 সালের তরুণ প্রজন্মরা তাদের জীবন উৎসর্গ করেছিলেন, জীবন উৎসর্গ করার প্রত্যয় নিয়ে মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিলেন। আজকের তরুণরা এই দেশেরই একটা সরকার, এই দেশের সেনাবাহিনী, এই দেশের বিডিআর, বিজিবি, এই দেশের পুলিশ বাহিনীকে কাজে লাগাতে চেয়েছে। সেনাবাহিনী শেষ পর্যন্ত অস্বীকার করেছে, কিন্তু পুলিশ বাহিনী, র্যাব, বিজিবি এইগুলোকে কাজে লাগিয়ে কিভাবে তারা আমাদের শিশু থেকে শুরু করে অভিভাবক পর্যন্ত মাঝখানে আমাদের হাজার হাজার তরুণ ছাত্র শ্রমিককে হত্যা করেছে, তাদের চোখ বন্ধ করে দিয়েছে, তাদেরকে অঙ্গহানি করে পঙ্গুত্ব বরণ করতে বাধ্য করেছে। তারা এই দেশে তাদের অধিকার জন্য লড়ছে, মর্যাদার জন্য লড়ছে। শিক্ষা শেষে যে কর্মসংস্থান, সেখানে কোটা ব্যবস্থা চলবে। হ্যাঁ, কোটা যারা একেবারেই পিছিয়ে পড়া অথবা সুযোগ সুবিধা বঞ্চিত, তাদের জন্য কোটায় যে নির্দিষ্ট জায়গা থাকা যেতে পারে, সেই সংস্কারের দাবি শুরুতে উঠেছে। কিন্তু রাজনৈতিক উদ্দেশ্যে যেভাবে কোটা ব্যবস্থা কায়েম হয়েছিল তার বিরুদ্ধে তারা দাঁড়িয়েছে। এইটা তাদের অধিকার, মর্যাদার প্রশ্ন। কিন্তু এই সরকার নিজেই একবার বাতিল করে বিগত সরকার আবার সেটা চালু করার ফন্দি করবে, তখন ছাত্ররা নামবে, আর ছাত্ররা নামার পরে তাদেরকে রাজাকারের নাতিপুতি বলে দাঁড়িয়ে দিবে। আর বাংলাদেশে চলবে না। সেই জায়গাটা আমরা তৈরি করতে চাই, এবং সেইটা যদি তৈরি করতে হয়, আজকে তরুণ থেকে যুবক, মাঝারি বয়সী, এমনকি আমাদের প্রবীণরা, যাদের অভিজ্ঞতা, যাদের সারা জীবনের অর্জন, তারা আমাদেরকে পথ দেখাতে পারে, তাদের অভিজ্ঞতা বিনিময় করতে পারে, এবং সবাই মিলে আমরা ওই রকম সমাজ তৈরি করতে পারি যেখানে আমরা প্রবীণদের সম্মান করি, যেখানে আমরা তরুণদেরকে লালন করি এবং তাদের বিকাশের পথ তৈরি করি। সেই বাংলাদেশের সমাজ গঠনে রাষ্ট্রকে বদলাতে হবে প্রথমে, কেননা রাষ্ট্র আমাদের সব জায়গায় নিয়ন্ত্রণ করে। রাষ্ট্র নিয়ন্ত্রণের বাইরে আপনি থাকতে পারেন না। টেলিভিশন কি দেখাবে, পত্রিকা কি লিখবে, ওইখানে সাংবাদিকরা ঠিক মতো মর্যাদা নিয়ে কাজ করতে পারবে কিনা, বেতন পাবে কিনা, ওই পর্যন্ত
রাষ্ট্র ঠিক করে, রাষ্ট্রের প্রভাব থাকে। যদি আমরা গণমাধ্যমকে স্বাধীন চাই, যে গণমাধ্যম সত্যিকার জায়গায় তুলে ধরবে, ওই যে কতিপয় গণমাধ্যম গলা টিপে ধরেছিল, খুন করছে পুলিশ বাহিনী, সেগুলোকে উল্টো করে নিউজ ছাপিয়েছিল, এইরকম গণমাধ্যম তৈরি করেছে কিভাবে? কারণ গণমাধ্যমকে নিয়ন্ত্রণের ব্যবস্থা রাষ্ট্রে রেখেছে। আগামী দিনে রাষ্ট্রের গণমাধ্যম যাতে স্বাধীন থাকে, সরকারের চক্ষু রক্তচক্ষু দিয়ে গণমাধ্যমকে যাতে দমন করা না যায়, কিংবা মালিক পক্ষের দৌরাত্ম সেটা ঘটতে দিতে হবে। একজন মালিক অনেকগুলো গণমাধ্যমের মালিক বলে আসেন, এই জিনিস আর বাংলাদেশে চলবে না। গণমাধ্যমের মালিক হতে হলে মালিকানা ব্যবস্থার বদল করা হবে, গণমাধ্যম সংস্কার করা হচ্ছে। ওইভাবে প্রতিটি ক্ষেত্রে যে সংস্কারের আলোচনা উঠেছে, বাংলাদেশে আগামী দিনে সেই সংস্কারকে বাস্তব রূপ দিতে হবে। সেই বাস্তব রূপ দেওয়ার জন্য প্রতিটি ক্ষেত্রেই আমাদের সংগ্রাম দরকার। আমরা আমাদের একেবারে ছাত্র জীবন থেকে এখন পর্যন্ত ওই বাংলাদেশের জন্য লড়াই করছি, লড়াই করেছি। আজকে সেই লড়াইয়ের আওয়াজ, নতুন বন্দোবস্তের আওয়াজ আজকে রাষ্ট্রের কর্মসূচিতে পরিণত হয়েছে। অভ্যুত্থানের উপর দাঁড়িয়ে থাকা একটা সরকার সেই নতুন বন্দোবস্ত প্রতিষ্ঠান ঘোষণা দিয়েছে। সেই বন্দোবস্ত প্রতিষ্ঠান লড়াইটা যাতে সফল হয়, তার জন্য সারা দেশের মানুষকে ঐক্যবদ্ধ করতে হবে। আর সেই ঐক্য লড়াই বাঞ্ছারামপুর থেকে শুরু হবে এবং সেটা মুক্তি সংগ্রাম চলছে। 1971 সালের মুক্তি সংগ্রাম আবারও এই 2024 এসে নতুন করে বৈষম্যহীন বাংলাদেশের ডাকে আমাদের তরুণদের রক্তের মধ্য দিয়ে নতুন করে জেগে উঠেছে। 71 চলছে 24-এর মধ্য দিয়ে, এবং সেই ধারাকে আমাদের বজায় রাখতে হবে। মানুষের মর্যাদা যে মানুষের কাছে সবচেয়ে বড়, তার প্রমাণ আমাদের তরুণরা 71 সালের আগের তরুণরা দেখিয়েছে, যারা আজকে বয়োবৃদ্ধ। আমাদের 2024-এর তরুণরা আবার দেখিয়েছে, যখন তাকে অপমান করা হলো রাজাকারের নাতিপুতি বলে, ওই দিন রাতে দেশের সবগুলো বিশ্ববিদ্যালয়, এমনকি মেয়েরা হলের তালা ভেঙে তারা হাজারে হাজারে বেরিয়ে, এবং তারপরের দিন কি হলো, ওই ছাত্রলীগ নামের গুন্ডা বাহিনী দিয়ে তাদের উপরে ঝাঁপিয়ে পড়ে তাদেরকে আহত করা হলো, তাদেরকে ভয় দেখানোর চেষ্টা করা হলো যাতে আন্দোলন সরে যায়। কিন্তু একবার যে আগুন জ্বলে উঠে তাকে আর থামানো যায় না। ঐক্যবদ্ধ যদি মানুষ পায়, শুধু ন্যায্য কারণে সেটা গুহার ভিতর থেকে হলেও এমন শক্তি ধারণ করে যে কোনো সেনাবাহিনী তাকে পরাজিত করতে পারে না। কারণ সেনাবাহিনীও তখন ওই স্রোতের সাথে যুক্ত হয়ে যায়। এটাই আগের ইতিহাস, এটাও বর্তমানের ইতিহাস, এবং সেই ইতিহাসটা আমরা দেখেছি যে আমাদের তরুণরা নিজের মর্যাদা রক্ষার জন্য ওই গুলির সামনে দাঁড়িয়ে জীবন উৎসর্গ করতে পিছু পা হয়। ওই ভিডিওটার কথা সবাই মনে রাখবেন যে একটাকে গুলি করলে একটাই পড়ে, বাকিরা কেউ যায় না। এই জায়গাটা যে সমাজের মধ্যে তৈরি হয়, যে তরুণদের মধ্যে তৈরি হয়, সেই সমাজের, সেই দেশের ভবিষ্যৎ আছে। আমাদের তরুণরা নিজের জীবন উৎসর্গ করে তাদের সাহসের সমস্ত কিছু সামনে নিয়ে এসে ওই রকম ভয়ঙ্কর অত্যাচারের বিরুদ্ধে প্রমাণ করে দিয়েছে বাংলাদেশের ভবিষ্যৎ আছে। ৭ সালে এই মুক্তিযোদ্ধারা দেখেছিলেন, এই দেশের ৭.৫ কোটি মানুষ দেখেছিলেন, কতিপয় দল কিংবা ব্যক্তি যারা পাকিস্তানের গণহত্যার সহযোগিতা করছে তাদের বাদে বাকি সমস্ত মানুষ কিন্তু এমন একটা দেশের স্বপ্ন দেখেছিলেন, যে দেশের স্বপ্নটা এমনকি মুক্তিযুদ্ধের ঘোষণায় প্রকাশিত হয়েছে। এই যে নতুন রাষ্ট্র হচ্ছে, এই রাষ্ট্র সবাইকে নাগরিক হিসেবে দেখবে। এই দেশে হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান, বাঙালি, চাকমা, মারমা, মান্দি, ওরাও, নারী, পুরুষ কিংবা যে কোনো লিঙ্গীয় পরিচয়, রাজনৈতিক বিশ্বাস যাই হোক না কেন, জীবন চর্চা যাই হোক না কেন, রাষ্ট্রের কাছে সবাই হচ্ছে নাগরিক।
আর সেই নাগরিকদের জন্য সম্ভব মানবিক মর্যাদা, সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠা। কিন্তু 53 বছরে আমরা কি সেই সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক ন্যায় বিচার আমাদের নাগরিকদের জন্য পেয়েছি? আমরা পাইনি। কেবল পাইনি তা নয়, অনেক ক্ষেত্রে আমরা দেখেছি যে আমাদের দেশ উল্টো স্রোতে হেঁটেছে। আমাদের সমাজের মধ্যে পরতে পরতে বৈষম্য তৈরি হয়েছে। আমাদের সন্তানেরা, ছেলেমেয়েরা তাদের যে সৃজনশীল বিকাশ হবে, মানুষ হিসেবে তারা দক্ষ, যোগ্য এবং মানবিক প্রয়োগে সেই আয়োজনগুলো যা রাষ্ট্র আয়োজন করার কথা, তার বদলে আমরা দেখেছি দুর্নীতি, লুটপাট, অবহেলা, অযোগ্যতা, শিক্ষার মান ক্রমাগত অবনতি, এইগুলি আমরা দিনের পর দিন দেখেছি। যে মাধ্যমে পড়ুক না কেন, সে তার নিজ নিজ ক্ষেত্রে দক্ষতা, যোগ্যতা এবং মানবিকতার এক উৎকর্ষতা দেখাবে, তাহলে বাংলাদেশ অনেক দূর চলে যাবে। কেবল দক্ষিণ এশিয়া নয়, পুরো দক্ষিণ বিশ্বে বাংলাদেশ নেতৃত্ব দিলে আজকে বাংলাদেশের সেই সম্ভাবনা তৈরি হয়েছে। আমাদের দরকার রাষ্ট্রটাকে সেই অনুযায়ী সাজানো, আমাদের শিক্ষা ব্যবস্থাকে সে অনুযায়ী সাজানো, আমাদের স্বাস্থ্যকে সে অনুযায়ী সাজানো, আমাদের ছেলেমেয়েরা যাতে মাদকের কবলে না পড়ে, আমাদের ছেলেমেয়েরা যাতে ভেজাল খেয়ে তাদের স্বাস্থ্যের ভয়ঙ্কর ক্ষতি না হয়, আমাদের ছেলেমেয়েরা যাতে সন্ত্রাসের কবলে পড়ে নিজের জীবন না পায়, সেই রকম একটা সমাজ এবং রাষ্ট্র যদি আমরা করতে পারি, তাহলে বাংলাদেশের আনাচে কানাচে এই বাঞ্ছারা প্রকৃত এমন সব মেধাবী তরুণরা, এই যে তরুণরা এখানে বসে আছে, এই যে শিশুরা আমাদের বসে আছে, তারা বাংলাদেশটাকে নির্মাণ করে